প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের যে বিষয়বস্তু সেটা সম্পূর্ণ ভিন্নধর্মী হবে, কারণ আজকে জাস্ট ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আলোচনা তেমন করব না, থিওরিটিক্যাল বিষয় সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব আমার মত। প্রিন্সিপালস অফ ফিন্যান্স ফর বিবিএ অনার্স, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিন্যান্সে আছো, ইভেন যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আছো, তাদের জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইন্টারমিডিয়েটে 2025 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য কাজে লাগবে। ইভেন যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছো, তাদের জন্য বিশেষভাবে উপকৃত হবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো যারা এইচএসসি-তে আছো, তাদের হচ্ছে আসলে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স। তো ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের মধ্যে পত্র আছে দুইটি, একটা হলো তোমার ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টের মধ্যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে, আর সেকেন্ড পার্টে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে। তো আমি ফার্স্ট পার্ট থেকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন, লেকচার 5। তো রিস্ক সম্পর্কে গত ক্লাসে তোমাদের বলেছি যে রিস্ক মানে হলো ঝুঁকি, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা ফার্মে যদি আমি বিনিয়োগ করতে চাই, তাহলে সেখানে রিস্কের যে সম্ভাব্যতা সেটাকে যাচাই করে বা সেখান থেকে কি রিটার্ন আসতে পারে সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু বিনিয়োগ প্রকল্পগুলো গ্রহণ করি। তো একটা কথা আছে যে মোর রিস্ক মোর গেইন অ্যান্ড নো রিস্ক নো গেইন, অর্থাৎ তুমি যত ঝুঁকি নেবে সেই ক্ষেত্রে মুনাফার মাত্রাটাও কিন্তু বেশি হবে, আর যেখানে কোনো ঝুঁকি নেই সেখানে মুনাফা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সুতরাং আমাকে কোনো প্রকল্প বাছাই করতে গেলে ঝুঁকি বিষয়টা মাথায় রেখেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেটা যে কোনো প্রকল্পই হোক না কেন, আমার একটা মুরগির ফার্ম থাকতে পারে, আমার একটা গরুর ফার্ম থাকতে পারে, কোন জায়গায় আমি বিনিয়োগ করব, নাকি মৎস্য খামারে বিনিয়োগ করব, অর্থাৎ প্রত্যেকটা বিনিয়োজিত, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমার সম্ভাব্যতা যাচাই করতে হবে যে কোন প্রকল্প বিনিয়োগ করলে আমি বেশি লাভবান হব, রিস্কটা কম থাকবে। আবার দেখা যাবে কোন প্রতিষ্ঠানে গেলে লাভের সম্ভাবনা কম অথচ রিস্ক বেশি, সেই জিনিসগুলো আমায় মাথায় রাখতে হবে। সুতরাং এখানে বিশ্লেষণ অথবা বিচার বিশ্লেষণ করেই আমাকে বিজনেসে নামতে হবে, ঠিক আছে? মেজারমেন্ট অফ রিস্ক। তো মেজারমেন্ট অফ রিস্কের ক্ষেত্রে আমি গত ক্লাসেও বলেছি বিভিন্নভাবে মেজারমেন্ট করা যায় অথবা পরিমাপ করা যায়। তো এর মধ্যে যে বিশেষভাবে তোমাকে মনে রাখতে হবে, সাপোজ ধরে নাও পাশাপাশি দুটো প্রকল্প আছে, একটা হচ্ছে প্রকল্প এ আর একটা হলো প্রকল্প বি। তো মেজারমেন্ট অফ রিস্ক, রিস্ককে পরিমাপ করতে গেলে মানে কোন ফার্মের বা কোন প্রতিষ্ঠানের জন্য রিস্কটা বড় হবে বা কোন প্রতিষ্ঠানের জন্য রিস্কটা ছোট হবে, সেটা আমরা এভাবে বলতে পারি। সাপোজ ধরে নাও যে এ কোম্পানি কিছু পলিথিন উৎপাদন করে, আবার বি কোম্পানি কিছু পলিথিন উৎপাদন করে। তো সেখানে যে এ কোম্পানির পলিথিন কি ভালো নাকি বি কোম্পানির পলিথিন ভালো, সেটা আমরা মেজার করব কিভাবে? মেজার করব হচ্ছে সিবির মাধ্যমে। সিবি কাকে বলে? সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ পরিমিত ব্যবধানাঙ্ক। এই যে ব্যবধান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা কোম্পানিতে 13% পেলাম, আর একটা কোম্পানিতে
সাপোজ 16% পেলাম। এই যে দুইটা ভেরিয়েশন বা দুইটা পার্সেন্টেজ, এর মধ্যে বোঝানো হয়ে থাকে যে পার্সেন্টেজটা ছোট তার রিস্কটাও ছোট, আর যে পার্সেন্টেজটা বড় তার রিস্কটাও বড়। সুতরাং যে ফার্মের মধ্যে রিস্কটা বড় থাকবে বা পরিমাপটা বড় থাকবে, সেই ক্ষেত্রে আমি সেখানে ইনভেস্টমেন্ট করব না অথবা সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হব না। এই বিষয়টাকে পরিমাপ করার জন্য সচরাচর আমাকে তিনটি বিষয় করতে হবে, আর সেটা হচ্ছে প্রথমে এভারেজ, তারপরে করতে হবে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর পরেরটা করতে হবে হচ্ছে সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সুতরাং এই তিনটি মেজারমেন্টের মাধ্যমেই লাস্ট অফ অল রিস্ককে পরিমাপ করা সম্ভব হবে। এখানে তোমার প্রশ্নের মধ্যে কি চেয়েছে সেদিকে বিবেচনা করে বা প্রশ্নের বিষয়গুলো ভালোভাবে রপ্ত করে তোমাকে আনসার করতে হবে। অনেক সময় বলা থাকে যে সাপোজ ধরে নাও এ একটি প্রতিষ্ঠান, বি একটি প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানের আমার গড় আসছে এভারেজ হয়েছে 20, আরেকটা প্রতিষ্ঠানের এভারেজ হয়েছে 25। তাহলে দুইটা ফার্মের মধ্যে যেটা বড় আমরা বলতে পারি সেখানে গড় বড় মানে রিস্ক বড়। এই ক্ষেত্রে কিন্তু জাস্ট তোমার কাছে কোনো কমেন্ট চাচ্ছে না, শুধুমাত্র বলতেছে যে কোন কোম্পানির এভারেজটা বড় বা কোন কোম্পানির আয়টা বড় বা কোন কোম্পানির ঝুঁকিটা বড়। ঝুঁকি বড় বলতে গেলে তো অন্য একটা বিষয়, এভারেজ বড় সেই ক্ষেত্রে শুধুমাত্র অন দা বেসিস অফ এভারেজের উপরে তোমাকে কমেন্ট করতে হবে বা মন্তব্য করতে হবে। তো সচরাচর এভারেজ দিয়ে কোনো ভালো মন্দ বিবেচনা করা যায় না। এখানে শুধুমাত্র কোন কোম্পানির এভারেজ বড় বা কোন কোম্পানির এভারেজ ছোট সেই জিনিসটিকে মেজার করা হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা হবে এর আগে থাকবে সিগমা। সিগমার মাধ্যমেও আমি কোনো ফার্মের মেজারমেন্ট অথবা কমেন্ট করতে পারবো না। এখানে যদি কমেন্ট করতেই হয় শুধুমাত্র সিবির উপর ভিত্তি করে কমেন্ট করতে হবে, অন দ্য বেসিস অফ সিবি অফ বোথ অফ দ্য ফার্ম, and which firm coefficient of variation is less that will be accepted and which is higher that will not be accepted because of আমরা জানি we know better that two situation or two rate whichever is lower that risk is lower or which rate is higher that risk is higher. So risk যেখানে হাই থাকবে সেখানে আমি বিনিয়োগ করতে আগ্রহী হব না, যেখানে রিস্ক কম থাকবে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারতেছো যে আমাকে মেজারমেন্ট অফ রিস্ক করতে গেলে পাশাপাশি দুইটা ফার্ম থেকে শুরুতে আমাকে এভারেজ করতে হবে, দ্বিতীয়ত আমাকে সিগমা করতে হবে, তৃতীয়ত আমাকে সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হবে। তো পাশাপাশি দুইটা প্রতিষ্ঠানের এভারেজ সিগমা এবং কি বলো সিবি করার পরে আমি যখন কমেন্ট করতে যাব তখন দেখব যে কোন ফার্মের আমার রিস্কটা ছোট। সুতরাং যে ফার্মে রিস্কটা ছোট সেটাকে আমি গ্রহণ করব। কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিতে চেয়েছিলাম যে সাপোজ ধরে নাও এ একটা প্রতিষ্ঠান, বি একটা প্রতিষ্ঠান। তো এ প্রতিষ্ঠান সেও তোমার পলিথিন উৎপাদন করে, বি একটি প্রতিষ্ঠান সেও পলিথিন উৎপাদন করে, বাট দুইটা কোম্পানির পলিথিনের প্রাইসটা হচ্ছে সিমিলার সেম। তো সেই ক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানের পলিথিনের মধ্যে 5 কেজি জিনিস রাখলে সেটা ব্রাস্ট হয়ে যায়, আবার অন্য একটা প্রতিষ্ঠানের ব্যাগের মধ্যে 5 কেজি কেন 6 কেজি রাখলেও সেটা ব্রাস্ট হয় না। সুতরাং যেখানে আমি পণ্য বেশি রাখলাম ব্রাস্ট হয় না সেটা ভালো, আর যেটাতে পণ্য কম রাখলাম অথচ ব্রাস্ট হয়ে যায় সেটা মন্দ। এই ভালো এবং মন্দ তুলনা করার জন্যই মূলত রিস্ককে পরিমাপ করা হয়ে থাকে। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য তোমাদের এই কোম্পানি এবং বি কোম্পানির পলিথিন দিয়ে উদাহরণ দিয়েছি। আসলে বিষয়টা এরকম নয় যে আমাকে বলবে যে হুইচ কোম্পানি অ্যাকসেপ্টেবল অর হুইচ কোম্পানি ডিজাইরেবল। তো ডিজাইরেবল অ্যাকসেপ্টেবল মানেই হলো যেখানে রিস্ক কম থাকবে সেটা আমার জন্য ডিজাইরেবল হবে,
বা যেখানে রিস্ক বেশি থাকবে সেটা আমার আনএক্সপেক্টেড হবে। সুতরাং এটাকে পরিমাপ করার জন্য কোনো একটা ফার্মে রিস্ককে পরিমাপ করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো কমেন্ট করার জন্য আমি জাস্ট এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস কিন্তু নেইনি, শুধুমাত্র তোমাদের থিওরিটিক্যাল যাতে ডেভেলপ হয় সেটা বোঝানোর জন্যই আমি এই কাজটি আজকে করেছি। সাপোজ ধরে নাও এই যে সিবি, এখানে সিবি একটা আছে কত 13%। তো 13% যে সিবিটা আছে এটা হচ্ছে কি ছোট, আর 15% যে সিবি আছে এটা হলো বড়। তো জাস্ট কম্পারিজন করার জন্য তুমি বলবা, যেহেতু এটা আমি ধরে নিলাম এ একটা কোম্পানি, এটা হচ্ছে বি একটা কোম্পানি, তাহলে বি কোম্পানির তুলনায় এই কোম্পানির তোমার সিবিটা হলো ছোট। তো যার সিবি ছোট তার ঝুঁকিটা ছোট, যার সিবি বড় তার ঝুঁকিটাও বড়। সুতরাং যার ঝুঁকি বড় সেখানে আমি বিনিয়োগে যাব না, যার ঝুঁকি ছোট সেখানে আমি বিনিয়োগ করতে আগ্রহ পোষণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে অ্যাজিউম কোম্পানি এ হলো 13%, কোম্পানি বি হলো 15%। পরবর্তী পেজে আমি হয়তো এটা কমেন্ট করেছি, এই দেখো কমেন্ট যে সিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এ কোম্পানি ইজ অফ এ কোম্পানি ইজ লেস দেন কোম্পানি বি, অর্থাৎ এ কোম্পানির সিবিটা হচ্ছে বি কোম্পানির চাইতে কি ছোট। দেখো সিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এ কোম্পানি ইজ লেস দেন কোম্পানি বি, সো রিস্ক অফ কোম্পানি এ ইজ লেস। তার মানে এ কোম্পানির রিস্কটা হলো ছোট। ফর দিস রিজন কোম্পানি এ ইজ রিজনেবল। তার মানে দুটো কোম্পানির মধ্যে এ কোম্পানি হচ্ছে যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে এখানে রিস্কটা কম। তো এই যে আমি এখানে কমেন্টটা জাস্ট লিখেছি, এটা অন্যভাবেও তোমরা লিখতে পারো। যারা বাংলা ভার্সনে পড়ো তারা বাংলায় এটা লিখবে, বলবে যেহেতু এ কোম্পানির রিস্ক বি কোম্পানির রিস্কের চাইতে ছোট, সুতরাং আমি এ কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহ পোষণ করব। এভাবে তুমি লিখতে পারো যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো। আর যারা ইংরেজিতে আছো, এই যে ল্যাঙ্গুয়েজটা এখানে সেটিং করা হয়েছে এটা ইচ্ছা করলে তুমি চেঞ্জ করে অন্য ল্যাঙ্গুয়েজেও লিখতে পারো। If the problem is saying which company's risk is high, এখানে যদি মনে করো যে এখানে বলা আছে কি, দেখো তো প্রশ্নে যদি এরকম থাকে যে if the problem is saying which company's risk is high, তার মানে কোন কোম্পানির রিস্কটা বড়, সেই ক্ষেত্রে কিন্তু বেটার বলে নাই যে কোন কোম্পানিতে বিনিয়োগ করতে তুমি আগ্রহ পোষণ করতেছো, অথবা কোন কোম্পানি তোমার জন্য বেটার হবে বিনিয়োগ করার জন্য, এই কমেন্ট কিন্তু এখানে চাইনি। তো এই প্রশ্নটা এখানে এই জন্যই করেছি যে অনেক সময় দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে এই ধরনের প্রশ্ন থাকে যে আসলে কোন কোম্পানির কি রিস্কটা বড়, সেখানে জাস্ট তুমি বলবা যে এই কোম্পানির তুলনায় বি কোম্পানির রিস্ক বড়, অথবা বি কোম্পানির তুলনায় এ কোম্পানির রিস্ক বড়, অথবা এ কোম্পানির তুলনায় বি কোম্পানির রিস্ক বড়। এখানে শুধুমাত্র বড় এবং ছোট মেনশন করেছে, ভালো অথবা মন্দ কিন্তু তোমাকে করতে বলেনি, সেদিকে তোমাকে খেয়াল করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। Here just comment will be coefficient of variation of company B is higher than company A, অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো যে এ কোম্পানির তুলনায় বি কোম্পানির কি বলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা হচ্ছে বড়। কোনটা ভালো অথবা কোনটা মন্দ তা কিন্তু বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে কোন কোম্পানির সিবিটা বড়। তো যেখানে সিবি বড় সেটি তুমি বলে দিবে যে বি কোম্পানিরটা বড় অথবা এ কোম্পানিরটা বড়। ঠিক আছে। কোশ্চেন উড বি অ্যাজ ফলোস, কোশ্চেনের মধ্যে তোমার কাছে যা রিকোয়ারমেন্ট চাইতে পারে সেটা হচ্ছে নাম্বার 1 এভারেজ। এই যে নাম্বার 1 দেখো এভারেজ চেয়েছে, তারপরে দ্বিতীয়ত আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তৃতীয়তে আছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সচরাচর রিস্কের মধ্যে
এই তিনটি বিষয়ই সবচাইতে বেশি আসে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের সামান্যতম তোমরা এটা দেখে উপকৃত হতে পারো, সেখানে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমার বিশ্বাস। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।